খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজটা আসলে একটা কামব্যাকের ওয়েব সিরিজ, জিনিয়াসদের কামব্যাক। অবভিয়াসলি জিতের কামব্যাক, জিতের সময়টা ভালো যাচ্ছিল না, তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল। কামব্যাক কিভাবে করতে হয় জিত এখানে দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কামব্যাক। হ্যাঁ, তিনি মাঝে মাঝে হিট সিনেমা দিচ্ছেন, কিন্তু লোকে বলছে তার সিনেমাগুলো অতটা ভালো হচ্ছে না। প্রসেনজিৎ চ্যাটার্জির বয়স হয়ে গেছে, কিন্তু আবারও সব সমালোচনার মুখ বন্ধ করে দেওয়ার জন্য এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কামব্যাক। এবং হ্যাঁ, থার্ড কামব্যাক নীরজ পান্ডের। নীরজ পান্ডে যে প্রতিভাবান এটা নিয়ে কারোর সন্দেহ নেই, কিন্তু শেষ কয়েকটা সিনেমাতে তিনি আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন যে নীরজ পান্ডে বোধহয় শেষ হয়ে গেছে। সেই নীরজ পান্ডেকে আর বোধহয় দেখা যাবে না, তিনি দ্বিতীয় অনুরাগ কাশ্যপ হতে চলেছেন। কিন্তু এই সিরিজে নীরজ পান্ডে দেখিয়ে দিলেন যে ক্রিয়েটার হিসেবে তিনি এখনো ফুরিয়ে যাননি, তার অনেক কিছু দেওয়ার আছে। তাই মূলত এই তিনজনের কামব্যাকের সিরিজ হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তাপস পালের অভিনয় কেমন লাগলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাতে? কি বুঝতে পারলেন না তো? শাশ্বত ঋত্বিক, পরমব্রত বা জিৎ, আলোচনা তো তাদের নিয়েই হচ্ছে। প্রসেনজিৎ চ্যাটার্জি এর আগে কখনো এমন অভিনয় করেননি, সেটা নিয়েই তো কথা হচ্ছে। কিন্তু বাদ বাকি জিনিসগুলো নিয়ে কথা কবে হবে কে বলবে? ইয়েস, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেলে যে কোনো মুভি রিভিউ সাধারণ দর্শকের চোখ দিয়ে দেখা হয়, একটু অন্য কিছু মতামত থাকে আমাদের। তাই অন্য কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ব্যাপারে জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। তাহলে দেরি করে লাভ কি, লাইক টাইক দিয়ে আপনারা রেডি হয়ে যান আর আমিও ভিডিও শুরু করে দিই। প্রথমেই নাম্বার দিয়ে নেওয়া যাক। 10-এর মধ্যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে আমি 8 তো দেবই, 8.5ও দেওয়া যায়। আসলে এই ওয়েব সিরিজটাতে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের তাক লাগিয়ে দেয়, মুগ্ধ করে দেয়। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যখন ট্রেলার এসেছিল, টিজার এসেছিল, সেগুলো দেখে আমাদের ভালো লেগেছিল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলতে পারি কখনোই মনে হয়নি যে সেই ওয়েব সিরিজটা আসার পর সেটা এত ভালো হবে। ট্রেলার বা টিজারের যে প্রমিসটা ছিল, যে হাইপটা তৈরি হয়েছিল, এটা তার থেকেও বেটার কিছু আমাদের ডেলিভার করছে। নীরজ পান্ডে ইদানিং আমাদের একটু হতাশ করছিলেন, কিন্তু এবার তার লেখা সিনেমা, তার লেখা বলছি, তার ডিরেকশন নয় কিন্তু, তো নীরজ পান্ডের লেখা ওয়েব সিরিজে এবার নীরজ পান্ডে সুলভ টাচটা তো দেখাই যাচ্ছে। তার সাথে সাথে যেহেতু এবার ডিরেক্টররা বাঙালি, তাই সেই বাঙালিয়ানাটাও পুরো মাত্রায় বোঝা যাচ্ছে। আমাদের বাংলাকে, কলকাতাকে কখনো এইভাবে কেউ দেখায়নি। কলকাতাকে বা বাংলাকে দেখানোর কথা যদি বলেন, তাহলে বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ যেখানে এইভাবে দেখানো হয়েছে। রেফারেন্স হিসেবে কাহানি সিনেমাটার কথা মনে আসবে, কিন্তু কাহানির থেকেও অনেক ভালোভাবে এখানে কলকাতাকে ব্যবহার করা হয়েছে। কলকাতার ব্যাকগ্রাউন্ডে গল্প চলেছে ব্যাপারটা এরকম না। কলকাতা একটা শোপিস নয়, সেখানে ট্রাম, সেখানে হলুদ ট্যাক্সি, সেখানের পুজো, সেখানের ভিক্টোরিয়া, এগুলোই তো দেখানো হয়। কলকাতার সিম্বল, সেগুলোকে যে যত ভালোভাবে ব্যবহার করতে পারে, আমরা বলি সেই সিনেমাতে কলকাতাকে তত সুন্দর করে দেখানো হয়েছে। কিন্তু এই ওয়েব সিরিজটাতে যেটা হয়েছে, আমাদের বাংলা, বিশেষ করে কলকাতা একটা আলাদা ক্যারেক্টার হয়ে উঠতে পেরেছে। কলকাতা বোঝাতে হলে ভিক্টোরিয়া দেখাতেই হবে, কিন্তু সেই ভিক্টোরিয়াকে কখনো ভিক্টোরিয়া হিসাবে দেখানো হয়নি। একটা সিন আছে যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একটা লাশ পড়ে থাকছে বা ফেলে দিয়ে যাওয়া হচ্ছে। সেই সিনটাতে যে কোনো ডিরেক্টরের লোভ হবে ভিক্টোরিয়াকে দেখানো। সেই জায়গায় লোভটা সামলাতে পারা অনেক বড় ব্যাপার, যেটা এই ওয়েব সিরিজের ক্ষেত্রে হয়েছে। তার জন্য শ্রীরামপুরের ঘাট হোক বা মেটিয়া বুরুজ, লালবাজার হোক বা ব্রিগেড, কলকাতার ট্রাম হোক বা জিপিওর সামনের রাস্তা, বড় বাজার হোক বা পুরনো কলকাতার গলি, সেগুলো এখানে একটা আলাদা ক্যারেক্টার হিসেবে চলে এসেছে। এ তো গেল কলকাতার কথা, প্রেক্ষাপটের কথা। কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা দেখিয়ে দিয়েছে, যদি একটা ভালো স্ক্রিপ্ট থাকে, ঠিকঠাক গল্প থাকে, এবং তার সাথে সাথে সেরা অভিনেতাদের সেখানে দিয়ে দেওয়া যায়, তাহলে সেই অভিনেতারা সেই স্ক্রিপ্টটাকে, সেই গল্পটাকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে। শাশ্বত চট্টোপাধ্যায়ের রোলটা খুব বড় নয়, কিন্তু সারাক্ষণ মনে হবে যে এই রোলটা তো আরো অনেক বড় হতে পারতো। এই তৃষ্ণাটা তিনি আমাদের মধ্যে জাগিয়ে দিতে পেরেছেন। এত অসাধারণ অভিনয় করেছেন। পুরনো অভিনেতাদের মধ্যে শুভাশিস, তার রোল খুব বড় নয়, কিন্তু তার মধ্যেই তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কেন জাত অভিনেতা। 1 সেকেন্ডের মধ্যে একটা এক্সপ্রেশনের চেঞ্জ, কি অসাধারণ। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে নিয়ে যা কিছু বলা হচ্ছে সব আসলে কমই বলা হচ্ছে। প্রসেনজিৎ এর আগে কখনো এরকম চ্যালেঞ্জিং রোল পেয়েছেন বলে আমার মনে হয় না, কিন্তু এই ক্যারেক্টারটা পাওয়ার পর প্রসেনজিৎ চ্যাটার্জি যখন অভিনয় করেছেন, মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা তিনিই শুধু করতে পারতেন, আর কেউ এরকম করতে পারতো না। এই গোটা ওয়েব সিরিজটার সব থেকে পাওয়ারফুল মানুষ হচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে, তার ডায়লগ ডেলিভারিতে বোঝা যাচ্ছে, তার ক্ষুরোধার বুদ্ধি, ষড়যন্ত্রী মন, ডমিনেটিং ক্যারেক্টার, তার সাথে সাথে হিমশীতল ঠান্ডা মাথা। একটা ক্যারেক্টার লিখতে হলে এইভাবেই তো লেখা উচিত। ইনফ্যাক্ট গোটা ওয়েব সিরিজ জুড়ে প্রতিটা ক্যারেক্টারকে এইভাবেই লেখা হয়েছে। কোনো ক্যারেক্টার সে খারাপ হলে সে শুধু খারাপ নয়, একজন গ্যাংস্টার যখন পাড়ায় যাচ্ছে, পরিচিত দোকানদারের সাথে সে কিভাবে কথা বলছে, সমাজের দুঃখী মানুষদের পাশে সে কিভাবে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের দুঃখে একজন গ্যাংস্টার কিভাবে ফুঁসে উঠছে। একজন সাধারণ চাকরিজীবীর মতো একজন গ্যাংস্টারের মনে হচ্ছে সে তার কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার, সে যতটা পরিশ্রম করছে ততটা বেনিফিট পাচ্ছে না, আড়ালে ঠাট্টা করছে, অবজ্ঞার হাসি আসছে, অথচ কর্মক্ষেত্রে যেখানে প্রয়োজন সেখানে গিয়ে সে একটা মুখোশ পরে থাকছে, ওবিডিয়েন্ট মানুষের মুখোশ। পরমব্রত চট্টোপাধ্যায়, তিনিও তার ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করেছেন। চিত্রাঙ্গদা সিং, তিনিও তার ক্যারেক্টারে যথাযথ। ইনফ্যাক্ট আসলে প্রতিটা ছোট ছোট ক্যারেক্টারে যারা যেখানে যতটুকু জায়গা পেয়েছেন নিজেদের সেরাটাই দিয়েছেন। কিন্তু নিজের সেরাকেও ছাপিয়ে যাওয়া কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছেন জিৎ। সিনেমার পর্দায় জিৎ মানে কি?
জিৎ মানে একজন লার্জার দেন লাইফ মানুষ, যার কমিক টাইমিং ভালো, যার অভিনয় ভালো, যার অ্যাকশন ভালো, যার স্মার্টনেস তুখোর। সেই জিতের মধ্যে যে কতটা পোটেনশিয়াল লুকিয়েছিল, এতদিন লুকিয়েছিল, কেউ ডিসকভার করেনি, কিন্তু সেটা এই ওয়েব সিরিজে ডিসকভার করা হয়েছে। জিৎ মানেই সুপার হিরো, সে আসবে, মারামারি করবে এবং সব বদমাসদের একবারে শুয়ে দেবে, এটাই তো চেনা ফর্মুলা। কিন্তু এই ওয়েব সিরিজে জিৎ এসে শুধু মারামারি করেননি, মারামারি করেছেন কিন্তু হাতের থেকেও বেশি চালিয়েছেন মস্তিষ্ক। অর্থাৎ আমরা যেটা এক্সপেক্ট করিনি জিতের ক্যারেক্টারটা সেটা আমাদের দিয়েছে, তাই আমরা তৃপ্ত হয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ওয়েব সিরিজটা যতটা জিৎ বা প্রসেনজিতের, ততটা যে আদিল খানের কাজ গোটা ওয়েব সিরিজ জুড়ে আপনার চোখে লেগে থাকবে। তবে এর বাইরেও আমি বিশেষ করে বলতে চাই এই সিনেমার ডিরেক্টরদের কথা। দেবাত্মা মণ্ডল আর তুষার কান্তি রয় বাঙালি না হলে, একদম বাংলার মাটির থেকে না উঠে আসলে এরকম সিরিজ বানানো যায় না। হিন্দির কেউ যদি এই সিরিজটা বানাতো তাহলে এই সিরিজে টিভিতে যে সিনেমাটা চলতো সেই সিনেমার হিরো হতেন অবশ্যই উত্তম কুমার। বাঙালির পুরনো সিনেমা মানে উত্তম কুমার, কিন্তু খেয়াল করে দেখুন এখানে টিভিতে যখন সিনেমা চলছে সেই সিনেমাটা চলছে তাপস পালের সিনেমা। আবারও বলছি, এই সিনেমাতে বাংলার প্রতিটা জায়গাকে যেভাবে তুলে আনা হয়েছে এবং এই ডিরেক্টররা এই সিনেমার প্রতিটা খুঁটিনাটি জিনিসের উপর এতটা নজর দিয়েছেন, এত বেশি ডিটেলসে গিয়ে কাজ করেছেন, দেখে মনে হবে যে হ্যাঁ, এটা যত্ন নিয়ে বানানো একটা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটার ভালো হওয়ারই কথা ছিল। এই ওয়েব সিরিজটা যে সময়ের, সেই সময়টাকে ধরার জন্য শুধু নোকিয়ার ফোন বা স্যামসাং এর ওই অ্যান্টেনাওয়ালা ফোন এটা দেখিয়ে দিলেই কাজ চলে যেত। কিন্তু সেই সময় বাঙালির ফুটবলের উন্মাদনা, বড় রোনাল্ডোর মতো হেয়ার স্টাইল, মাছের বাজার বা শ্যামবাজারের 5 মাথার মোড়, সেই সময়ের যে শক্তিমান ট্রাক, কঙ্কাল পাচার চক্র, ইলেকট্রনিক্স জিনিস পাচার করার র্যাকেট, খিদিরপুর ডকের নিলাম, প্রতিটা জায়গার পরিক্রমা করে আসা হয়েছে। সেই সময় বাংলায় যেরকম ক্রাইম হতো, প্রায় সবকটা ক্রাইমকে ছুঁয়ে যাওয়া হয়েছে কোথাও গিয়ে। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট, এই ফিল্মের মেকাররা গ্যাং ওয়ারকে শুধু গ্যাং ওয়ার হিসেবে দেখাননি, তার গভীরে গিয়ে ডিটেলটা দেখিয়েছেন। যারা গুন্ডা, যারা গ্যাং ওয়ার করে, তারাও তো আমাদের মতোই মানুষ। হ্যাঁ, অন্ধকার জগতের মানুষ, কিন্তু মানবিক আবেগগুলো তাদের মধ্যেও আছে। তাদের মধ্যে হিংসা হয়, তারা পরস্পরকে অবিশ্বাস করতে শুরু করে, অথচ তাদের মধ্যেও বন্ধুত্ব রয়েছে। ভাইফোঁটা বা খাসির মাংস তাদের জীবনের অপরিহার্য অঙ্গ। আর এই অন্ধকার জগতের তথাকথিত সাধারণ মানুষরা যখন গ্যাং ওয়ারে নামে, তাদের মনের মধ্যে কি টানাপোড়েন চলে সেটাকে অসম্ভব ডিটেলে সুন্দর করে ধরা হয়েছে, যত্ন করে আঁকা হয়েছে। অথবা ধরুন না, পুলিশ গুন্ডা রাজনীতির ট্রায়াঙ্গেলটা কিভাবে হাত ধরাধরি করে চলে, কিভাবেই এই তিনটে জায়গায় পরস্পরের উপর নির্ভরশীল, সেটা কিন্তু এখানে আপনি টের পাবেন। কাউকে ছাড়া কেউ চলতে পারবেন। আবার যখন পাওয়ার পলিটিক্স হচ্ছে, তখন এক এক সময় এক একজন জিতছে। যে সব থেকে পাওয়ারফুল সেই যে সারাক্ষণ জিতবে এরকম নয়, কিন্তু কোথাও গিয়ে আন্ডারডগ একজন পাওয়ারফুল লোকদের কখনো বিট করে দিচ্ছে। এটা বারবার হচ্ছে। আবার পাওয়ারফুল মানুষরাও নিজেদের জায়গা থেকে বারবার ফিরে আসছেন। এই যে ক্ষমতার ব্যালেন্স, এটা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়েব সিরিজে। তার জন্যই গোটা সিরিজটা আপনাকে হুক করে রাখবে। বিশাল লম্বা সিরিজ, 7খানা এপিসোড আছে, 6 থেকে 7 ঘন্টা রান টাইম। তবুও একবার দেখতে শুরু করলে, বিশেষ করে 3rd এপিসোড অব্দি পৌঁছে গেলে, কোনোভাবে এটা ছেড়ে আর ওঠা যাবে না। কিন্তু এত ভালো ভালোর মাঝে কিছু খারাপ জিনিসও থাকবে। পৃথিবীতে তো কোনো কিছু পারফেক্ট হয় না। প্রথমত আমার মনে হয়েছে এই ওয়েব সিরিজের কয়েকটা জায়গায় কালার গ্রেডিং আরেকটু ভালো হতে পারতো। অ্যাকশন সিনগুলোর মধ্যে ধারাবাহিকতারও কোনো অ্যাকশন সিন এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে সেটা স্ক্রিপ্টের দুর্বলতা ঢেকে দিচ্ছে। আবার কোনো অ্যাকশন সিন, বিশেষ করে শেষের সিনটা মনে হচ্ছে সেই হাইতে পৌঁছতে পারলো না, আমাদের কোথাও গিয়ে হতাশ করলো। কিন্তু দুর্বল জায়গা আরো দুটো আছে। প্রথমত পরমব্রতর সাথে তার ওয়াইফের যে ইকুয়েশন, সেটাকে যেন যথেষ্ট টাইম দেওয়া হয়নি। সেটাকে যদি ঠিকঠাক ডেভেলপ করা যেত, সিনেমার কিছু জায়গা আছে যে জায়গা থেকে ইম্প্যাক্ট আরো বেশি পড়তো। উল্টো দিকে চিত্রাঙ্গদা সিং এর যে ইমোশনাল জায়গাগুলো, সেই জায়গাগুলোকে যেন বড্ড বেশি দেখানো হয়েছে। সেই জায়গাগুলো কিন্তু বোর করেছে, মনে হচ্ছে স্কিপ করে এগিয়ে যায়। ইনফ্যাক্ট এখানে এই ওয়েব সিরিজের সব থেকে বড় দুর্বল জায়গা চিত্রাঙ্গদা সিং। তিনি বিরোধী দলনেত্রী, অথচ গোটা সিনেমাতে তার যে পাওয়ার, তার যা অ্যাক্টিভিটি দেখলে মনে হচ্ছে তিনি কোনো সমাজসেবী, বড়জোর কোনো এনজিওর হর্তাকর্তা লোক। এই জায়গাতে গিয়ে কিন্তু পাওয়ার ব্যালেন্সটা ঠিকঠাক হয়নি। এবং হ্যাঁ, সবার শেষে বলবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা যেরকম ছিল, তার যে ইম্প্যাক্ট ছিল, তিনি যেভাবে অভিনয় করে ক্যারেক্টারটাকে যে জায়গায় তুলে নিয়ে গেছেন, জিতের ক্যারেক্টারটা বোধহয় অতটা সুবিচার পায়। জিতের সিনেমা মানে জিতকে আমরা যেভাবে দেখতে চাই, যেভাবে দেখতে অভ্যস্ত, তিনি একাই 100, সেরকম না হোক, তিনি একা অন্তত 60-70 তো হবেন। কিন্তু জিতকে এখানে স্ক্রিপ্ট 50-এর মধ্যেই বেঁধে রেখেছে। জিত যতক্ষণ পর্দায় থেকেছেন ভালো লেগেছে, তার দিক থেকে চোখ সরানো যায়নি, কিন্তু মনে হয়েছে তিনি আরো বেশিক্ষণ পর্দায় থাকলে ভালো হতো। তার মুখে আরো কিছু গরম গরম ডায়ালগ থাকলে তবে ওয়েব সিরিজটা একদম জমে যেত। তবু যাই হোক না কেন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 3 জন মানুষের কামব্যাকের ওয়েব সিরিজ। কিন্তু প্রতিভাবান মানুষরা বারবার দেখিয়ে দেন কিভাবে কামব্যাক করতে হয়। তারা কামব্যাক করলে আমরা এটা দেখতে পাই যে একটা ওয়েব সিরিজ কতটা ভালো হতে পারে। আমাদের বাংলার ডার্ক সাইডকে কত সুন্দরভাবে সিনেম্যাটিক ভাবে একটা সিরিজে প্রেজেন্ট করা যায়। আপনি কি দেখেছেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার? কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আপনার রিভিউ আমি পড়ে দেখতে চাই, তাই কমেন্ট করতে ভুল করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আর এরকম অন্যরকম মতামত শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।